সবুজ অপেরার ১০০তম পর্ব প্রদর্শিত হচ্ছে। বিশিষ্ট নাট্যজন মামুনুর রশিদের মূল ভাবনা এবং পরিচালনায় এবং বৃন্দাবন দাসের রচনায় এই ধারাবাহিকটিতে মূল চরিত্র আবুল কালাম আজাদের ভূমিকা অভিনয় করতে পেরে আমি অত্যন্ত গর্বিত। আমরা প্রচুর পরিশ্রম করেছি, কিন্তু সেই পরিশ্রমটা সার্থক হবে তখনই যখন দর্শকরা এই শিল্পের সংকট সম্পর্কে তারা সচেতন হবেন এবং এই শিল্পটিকে কি করে তার স্বমহিমায় প্রতিষ্ঠিত করা যায় তার জন্যে আমাদের সঙ্গে সামিল হবেন। সেদিনই আমাদের সমস্ত পরিশ্রম সার্থক হবে। দি নিউ সবুজ অপেরার আজকে ১০০তম পর্ব প্রচার হচ্ছে জেনে আমি খুবই আনন্দিত। অগণিত দর্শকদের আমি আহ্বান জানাই একজন সাধারণ দর্শক হিসেবে যে অবহেলিত যাত্রা শিল্পকে, যাত্রা শিল্পীদের জীবনকে জানতে এই নাটকটি আপনারা নিয়মিতভাবে দেখুন। আমি যে ক্যারেক্টারটাতে অভিনয় করছি জ্যোৎস্না, বেসিক্যালি ইটস এ ভেরি টাফ ক্যারেক্টার, কিন্তু উনি যে ডিরেক্টরের লাইন আমাকে দেখিয়ে দিয়েছেন মামুন আঙ্কেল, আমি চেষ্টা করেছি করবার। বাকিটা কতটুকু করতে পেরেছি, ভালো কিংবা মন্দ, দর্শকরা ভালো বলতে পারবেন। দর্শকদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের সাথে থাকবার জন্য, এবং আসলেই আমার ভেবে খুব ভালো লাগছে দি নিউ সবুজ অপেরা ১০০তম পর্ব পার করেছে এবং আশা করছি এটা আরও অনেক দূর যাবে। সবাইকে ধন্যবাদ। সমগ্র বাংলাদেশে যখন ঐতিহ্যবাহী যাত্রা শিল্প অনিশ্চয়তার কবলে, যাত্রা শিল্পের ঘোর দুর্দিন, ঠিক সে সময় যাত্রা শিল্পীদের সুখ দুঃখের পাঁচালী নিয়ে দি নিউ সবুজ অপেরার এই সিরিয়ালের মূল ভাবনাকারী বিশিষ্ট নাট্যজন মামুনুর রশিদ সহ এর সঙ্গে সংশ্লিষ্ট সমস্ত কলাকুশলীকে আন্তরিক অভিনন্দন জানাই এবং আজকের ১০০ পর্বে পূর্তি উপলক্ষে আরও দীর্ঘায়ু কামনা করছি। যাত্রা শিল্পের ইতিহাসে দি নিউ সবুজ অপেরা একটি আলাদা অধ্যায় হিসেবে চিহ্নিত হবে, এই আমরা আশা করছি। দি নিউ সবুজ অপেরা আজকে ১০০ পর্ব প্রচার হবে, আমার খুব ভালো লাগছে সেজন্য। আর নাটকের নামটা একটু ভিন্ন রকমের, দি নিউ সবুজ অপেরা। নিশ্চয় নাটকটা জনপ্রিয়তা পেয়েছে বিধায় ১০০ পর্ব প্রচার হচ্ছে। আর আমার আরেকটা ভালো লাগার বিষয় হচ্ছে আমি এই নাটকে অভিনয় করার সুযোগ পেয়েছি। আমি এই নাটকের কলাকুশলী যারা আছেন তাদেরকে এবং সর্বশেষ যারা দর্শকরা আছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ। একটি বিষয়কে নিয়ে ধারাবাহিকভাবে ১০০টি পর্ব জনপ্রিয়তা ধরে রাখা সত্যি যে কীরকম কঠিন সেটা আমরা সবাই জানি, এবং একই সঙ্গে আমরা এটাও জানি যে দেশের যাত্রা শিল্প কীরকম একটি বিপর্যস্ত অবস্থায় আছে। আমার নিজের উপলব্ধিটি এরকম যে এই ধারাবাহিকটিতে সেই চিত্রেরই সঠিক একটি প্রতিফলন হয়েছে। আমি এই জনপ্রিয়তায় ধরে রাখার ১০০ পর্বে গিয়ে অতিক্রম করার জন্য আমাদের দেশের নাট্য জগতের অন্যতম এক প্রাণপুরুষ, যিনি এই নাটকটির রচয়িতা মামুনুর রশিদ, এবং নাটকটির যে নেপথ্য কলাকুশলী এবং এর পেছনে আরও যারা কর্মরত আছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাই। এরকম আরও জনপ্রিয়তায় আরও ১০০টি পর্ব অতিক্রম করবে এরকম একটি কামনা করে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমি। দি নিউ সবুজ অপেরার ১০০তম পর্ব প্রচারিত হচ্ছে শুনে আমি খুবই আনন্দিত, কারণ এই নাটকের আমি একজন শিল্পী। আর যে বিষয়বস্তুকে নিয়ে এই নাটকটি আবর্তিত, আমার মনে হয় এই জাতীয় নাটকের আরও অনেক অনেক পর্ব প্রচারিত হওয়া উচিত। আমি এই নিউ সবুজ অপেরার সকল কলাকুশলী সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। গ্রামীণ একটি শিল্প শত শত বছর ধরে আমাদের দেশের মানুষকে বিনোদন দিয়ে আসছে, তাদের নৈতিক ভিত্তি সৃষ্টি করে আসছে। সেই যাত্রা শিল্প আজকে সংকটের মুখোমুখি, আজকে ধ্বংসের মুখোমুখি। সেই সব অভিনেতা অভিনেত্রী, গায়ক, বাদক দল যারা রাতের পর রাত জেগে আমাদের গ্রামীণ মানুষকে আনন্দ দিয়ে আসছে, তাদের নৈতিক ভিত্তি তৈরি করেছে, সেই সব মানুষ আজ এক মহা সংকটে উপনীত। তাদের সেই জীবন কাহিনী নিয়ে যখন আমরা দি নিউ সবুজ অপেরা শুরু করেছিলাম, তখন ভাবিনি যে এইরকম আপনাদের কাছ থেকে সমর্থন পাবো। এই সবই সম্ভব হয়েছে আপনাদের অনুগ্রহে। আপনারা ভালোবেসেছেন এই সিরিয়ালটিকে, এবং আমাদের যারা অভিনেতা অভিনেত্রী ছিলেন, কলাকুশলী ছিলেন, এবং আমাদের যারা পৃষ্ঠপোষকতা দিয়েছেন যেসব কোম্পানি, সবারই আন্তরিক ইচ্ছার কারণেই আজকে ১০০তম পর্বে উপনীত হয়েছে দি নিউ সবুজ অপেরা। আমরা আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন, এবং থাকলে আমরা সহস্র পর্বে
একসময় উপনীত হতে পারব। আচ্ছা ইরাম কেন হয় মিলনদা? তা তো জানি না। অত হেয়ালি করো না, আমি জানি তো শিল্পীগুলোর সাথে লেবারটা কোনোদিনই মিলতে পারে না। যতদিন আমার ডিম পরোটা খাও। এখন বাজারে 10:30 ঘটিকা, আর তুই কইতাছস সাবা মারতেছস যে 10 ঘটিকার পর 10 ঘটিকার পর। তোমার হাতের বড় যদি আমার এই ঘুমুরটাও না পায় তাহলে সে বাঁচে না। আর স্টেজে ওঠানোর আগে তোমার মুখখান না দেখলে আমার মনের ঘুমুর যে নাচে না। দর্শক দেখছাই কিবা দর্শক হইছে, আটবারে দর্শক। কিন্তু আপনি এ ঘরে আসলে তো শাহজাদা সেলিমের মতো কথা বলতে পারেন না, মালিক আবুল কালাম আজাদ হয়ে যান। এটা তুমি কি বলছো উর্বশী? জানো আমার চিঠিটা না অনেক দুষ্টু, কোথায় যেন হারিয়ে যায়। তুমি কিন্তু আমার দল থেকে তাড়ানোর ব্যবস্থা করতেছো। কইছি না অত সোজা না, আমি থাকতে তোমার তো ডরের কিছু নাই। অন ড্যান্স পার্টি শুট। আমি কি ড্যান্সের মানুষ নাকি? ঠিক আছে, না উচিত ছিল অবশ্য প্রিন্সেসের আপনাদের দলের নামটা বলা। তবে এমনও তো হইতে পারে যে উনি বলার সময় বলছে কিন্তু সাংবাদিকরা ছাপানোর সময় নামটা কাটিং হয়ে গেছে। না না, তোমার দোষ কি? আমার ভাগ্য ভালো, তবু এই ঘরে একজন শিল্পীর আইনে উঠেছে, আংটা জিতু এসে ওঠে নাই। তবুন মেয়ে, আমরা তো সারা জীবন এখানে থাকবো না, একটু ম্যানেজ করে নাও। ভুল যখন একটা হয়েছে। হ্যাঁ, ভুল তো তোমরা একেবারে করেই যাচ্ছ। যে এখন শুটিং করতেছে সেই ছবির প্রোডাকশন ম্যানেজার আমার বাল্য বন্ধু। যদি ইচ্ছে হয় তাহলে ধরো নায়িকার বান্ধবী কিংবা ছোট বোনের পাটফাট দিয়ে দিতে পারে। ভাইবা দেখি নীলাঞ্জনের আকাশ আজ চাঁদে পরিপূর্ণ হয়ে গেল। বিশ্বজিৎ এখন নীলাঞ্জনে এমন একটা নাচ দাঁড় করিয়েছো যেখানে ওই টুপি না হলে নাচে মার খেয়ে যাবে না। এখন বিষয়টা হলো, আমি যদি অমিতাভের টুপি ছাড়া যদি স্টেজে নামে তাহলে দর্শক কি আমাকে গ্রহণ করবে? চিনতে পারছো না দিদি? রতন, আমাকে ঢোল বাদক রতন, ওনার প্রমোশন হয়ে ডান্স মাস্টার হয়ে গেছে। তারপর আবার শুনতেছি আজ রাতে নাকি ওই অমিতাভের ডান্স করার জন্য নিজেই স্টেজে নেমে পড়বে। পালা হবে দেবী সুলতান, সেখানে এমন উদ্ভট নাচের পারমিশন কে দিল আমি ঠিক বুঝতে পারছি। বদ্দা আবার একটা ভুল করে ফেললেন। আরে পাবলিক ডিমান্ড বলে একটা হতা আছে। তুই তো এখন সিনেমার নায়িকা, এখনো কি আমাকে ভয় পাস? তা সিনেমায় গেলে যাত্রা দলকে পানিতে ভাসিয়ে দিতে হয়। তুমি এখানে আর এভাবে কেন বসে বসে সময় নষ্ট করছো? শুধু শুধু কেন মরিচিকার পিছনে ছুটে তুমি তোমার জীবন নষ্ট করছো ভাই? কোথাকার এক মাতাল মানুষ এসে বললো ডান্স বন্ধ, এটা প্রটেস্ট করার মতো কাউকে পাওয়া গেল না। আচ্ছা আপনি বলেন তো পদ্মা, ডান্স ছাড়া কি যাত্রা গান হতে পারে? হতে পারে কিনা সেটা হলেই বোঝা যাবে। তবে যারা তুমি মাতাল বলে গালাগালি দিলা, সে মাতাল হইলেও তোমার ওই আম্বিয়া আর সরকার সাহেবের মতো লুচ্ছা বদমাশ না, বুঝছো? সবকিছু একেবারে মাস্তানির হাতে আসি। আমি যদি ওই এলাকার ছাগলকে খুঁজে বেড়াতাম তাহলে তো তগের মুখে ভাত জুটতো না। বোঝো না তো কত ধানে কত চা। একটা বিষয় আমি বুঝতে পারি না, যাত্রার মতো একটা শিল্পের গলাটা সবাই মিলে কেন চাইপে ধরতেছে? এটা কি দেখার কেউ নাই? কর্তা, এবার ওকে ক্ষমা করে দেয়া যায় না? যদি বলি তার শাস্তি কিছুই হয়নি, এখনো অনেক শাস্তি পাওনা আছে তার। একটা কথা মিলন, লোকটার মধ্যে একটা অদ্ভুত ব্যাপার আছে। তার কথাকে কিন্তু জোর করে থামাতে ইচ্ছে করে না। এটা খেয়াল করে দেখেছো? আপনাদের মতো হাফ এডুকেটেড মালিক নায়কদের সামনে
চোরাবালির ফাঁদ পেতে কৌশলে যাত্রা প্যান্ডেলকে করেছিল কলুষিত। আপনারা কিছু নগদ প্রাপ্তি আর ভোগ লালসায় সেই চোরাবালিতে ঝাঁপ দিয়েছিলেন, যারা তখন প্রিন্সেসের অর্ধউলঙ্গ নৃত্য যাত্রামঞ্চে আমদানি করেছিল। ও দেখ আদব মানুষ আছে, হাত দেহে মানুষের সব মহির কথা কয়ে দেয়। বললো ও, সে তোমাকে আবার কি বললো? কাছে এসো। তার আগে বলো কি করে তুমি ওদের সরাবে, বলো না গো। কি করে তুমি ওদের সরাবে, বলো না গো। জমি কেনা তোর জন্য সুখের, তাই এই বাড়িতে মিষ্টি নিয়ে এসেছিস। কিন্তু এই মিষ্টি গলায় ঢোকানো কত যে কষ্ট, সে কথা তোকে বলে বোঝানো যাবে না। আচ্ছা রতন ভাই, আপনার মাথায় 2 নম্বরে বুদ্ধি ছাড়া আর কিছু আসে না? না বেয়াদয়ের মতো হতা বলো কেন রঙ্গু? হ্যাঁ, তুমি আমার হতার মধ্যে কথা 2 নম্বরে খুঁজে পেলে? হ্যাঁ, আরে বিয়ে কি 2 নম্বরের জিনিস নাকি? উর্বশীর সঙ্গে কি আপনাদের আগে পরিচয় ছিল? মানে এখানে আসার আগে? এর পরের প্রশ্ন নিশ্চয়ই হবে কোথায়, কিভাবে। দুঃখিত, এই প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না। আমি এই বিষয়ে প্রতিজ্ঞাবদ্ধ। এখন কি করবা? তুমি তারে কার কাছে রেখে যাবা? দল তো মনে হয় ভেঙে দিবে না। যাত্রাপালায় তো ক্লাইম্যাক্স ট্র্যাজেডির পরে আনন্দ দিয়ে শেষ হয়। আমাদের যাত্রা শিল্পীদের জীবনে যা শুরু হয়েছে আনন্দ দিয়া, তা তো শেষ হওয়ার কোনো লক্ষণ দেখি না। যাত্রা দলের লোকজন গেছে, ওদের বিদায় করেছিস? না করিমা, ওই ঝামেলার মধ্যে সে কথা বলতে পারেনি, আজই বলবো। আজ না, এক্ষুনি যা, এক্ষুনি ওদের বিদায় করে দে, যা। শুনেন মুরব্বী, আপনি যতটা বলেন আমার কিন্তু মন গলাইতে পারতাম না। আমি তার কাগজপত্র রেডি করে দিয়েছি, কোর্টও চালান করে দিলেই আমি। বাবুর খবর কি? খুব তো পাঞ্চারি করছিলাম, এখন কি হইলো? আমি কি তোমার ঘরে কোনোদিন কোনো কথা কইছি? এইভাবে সবাই না খেয়ে মরার চেয়ে দল ভাঙে দেওয়াই ভালো রে বাবা। তোমাকে দরকার, তুমি একজন দলের সিনিয়র শিল্পী। এখনো শিল্পী বলে কদর করলাম মিলন দা, ওই শব্দটার নাইবা বললাম। 2টা ভাতের জন্য এই শিল্পীদের কপালে কি কর্ম লেখা আছে আল্লাহই জানে। আর আমাকে দোস্ত সান্ধু আছে। এখন কেমন লাগে রঙ্গু? আমার চিনতে পারো? কিন্তু আমার মোবাইলে যে কোনো টাকা নেই, যোগাযোগের সব পথ যে বন্ধ। কোনোভাবে কি চেষ্টা করা যায় না রে? আমার কাছে যে টাকা নেই দিদি, মোবাইলের কার্ড কিনবো কিভাবে? খুব তো লম্বা লম্বা কথা বললি মুখ পোড়া। অনেক বড় উকিল লাগিয়েছিস, তাহলে আমার ছেলের জামিন হলো না কেন? না না খুড়িমা, ওই ইসমাইল ভাই বলল কেসের ধারাটাই নাকি ঝামেলার, তাই জামিন হওয়া কঠিন। তবে জামিন হয়ে গেলেই 12 আনাই শেষ। সেই 12 আনাই যদি না হয়, তাহলে এসব কথা আমাকে শোনাচ্ছিস কেন? খুড়িমা, ওই জামিন আজ হোক কাল হোক হবেই। ওই আপনি কোনো চিন্তা করবেন না। ইসমাইল ভাই বলল জামিন না হলো কেস আমাদের পক্ষে। বাহ, ছেলে আমার যাচ্ছে হাজতে, আর তুই বলছিস কেস আমাদের পক্ষে। হরে মুখ পোড়া, তোর উকিল কি ছাই পাশ কেউ কালতি পাশ করেছে নাকি রে? না না খুড়িমা, কথাটা শুনে প্রথমে আমিও রাগ হয়ে গেছিলাম, পরে যখন আমাকে খুলে বলল তখন সব পরিষ্কার হয়ে গেল। বাবুর জামিন হয়নি ঠিক, কিন্তু পুলিশ তাকে রিমান্ডে নিতে চেয়েছিল। হাকিম এই আবেদন খারিজ করে দিয়েছে। তাহলে আবার কবে তারিখ পড়েছে কিছু শুনেছিস? খুব তাড়াতাড়ি তারিখ পড়বে। ইসমাইল ভাই বলেছে আগামী তারিখে জামিন হয়ে যাবে। আপনি কোনো চিন্তা করবেন না, আমি তো রয়েছি। এর মধ্যে টাকা পয়সা যেখানে যা দরকার আমি খরচ করতে কোনো কার্পণ্য করছি না খুড়িমা, কোনো কার্পণ্য করছি না। তাহলে আমি আসি খুড়িমা।
এই তো দিনে দিনে আমাদের চাঁদনিমা সুস্থ হয়ে উঠছে। তাহলে এখন বাড়িতে তোমার বাবা মার কাছে সংবাদটা দেই চাঁদনি। তাড়াতাড়ি করে আপদ বিদায় করতে চান তাই না মামা? দেখো বোকামের কথা, তুমি আমাদের কি আপদ? শোনো চাঁদনি, তোমাকে একটা কথা বলা হয় নাই। দলটা আসলে ধরে রাখা যাচ্ছে না, সবাই একে একে বাড়ি চলে যাচ্ছে। যদি আবার পরিস্থিতি অনুকূলে আসে তাহলে নতুন করে দল করা হবে, মহড়া শুরু হবে, কনসার্ট বেজে উঠবে, কনসার্ট। বাবা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার ম্যানেজার সাহেব, বাবু নাই? একটাবার তো খোঁজ নিতেও আসলেন না। কি করব ওস্তাদ, আমার কোনো ক্ষমতা নাই, যেরকম হুকুম সেরকম কাজ। তাই? তাহলে এবার কি হুকুম নিয়ে আসছেন? আমাকে উচ্ছেদ? আমার উপর রাগ করবেন না ওস্তাদ, আপনি যদি বছর ধরে এখানে থাকেন আমার তাতে কোনো ক্ষতি নাই। বাবু যদি শোনে আমার উপর খুশি হবেন, বরং বাবু আপনাদের আহারের ব্যবস্থা করে দিতেন, কিন্তু বাবু তো নাই। থাক, ভূমিকার দরকার নাই। আপনি যা এসে নোটিশ জারি করে গেছেন সেই খবর আমরা পাইছি, কিন্তু কি করব বলেন, আমাকে মালিক ছাড়া পাইল না। এতগুলা মানুষ নিয়ে আমরা তো গাছতলায় গিয়ে দাঁড়াইতে পারি। ওস্তাদ, আপনি হলেন সম্মানী মানুষ, আপনি সবই বোঝেন। খুড়িমা তার ছেলের সুখে একেবারে ক্ষিপ্ত হয়ে আছেন, তার মতে সব দোষ ওই যাত্রা দলের। আপনার খুড়িমা যতই ক্ষিপ্ত হন, আমি তো আমাকেও কথা বলছি। চাঁদবদন বাবুর কথা মতোই তো আমরা এখানে আসছিলাম, তার কথা মতো যাত্রাপালা করতে গিয়েই তো আমাদের এই সর্বনাশটা হয়ে গেল। আমাকে শিল্পীরা সব আহত হইল। এখন যদি উনি আমাকে উচ্ছেদ করতে চান তাহলে সেটা তো খুব অন্যায় কথা। ওস্তাদ, আপনার কথাটা একেবারে ন্যায্য। আসল কথাটা খুলেই বলি, খুড়িমা যতই রাগ হোক আমি তা ম্যানেজ করতে পারবো। আমি আপনাদের ভালো চাই, মঙ্গল চাই। আসলে আমার মতে গায়ের দু চারজনের মতিগতি ঠিক মনে হচ্ছে না, তাই সেটা বিবেচনা করে। থাক, তার নমুনা আমাকে পোলা মায়েরা দেখছে, কিন্তু তারপরও আপাতত এই মাথা গুজার ঠাইটুকু আমরা ছাড়তে পারবো না। এই যে দেখেন, এই যে এই টিনের তলোয়ার হাতে নিয়ে আমরা সব প্রস্তুত হয়ে আছি। দেখেন, বসে তুই কিছু চিন্তা করেছিস? কোন বিষয় দিদি? এই যে দল বন্ধ হয়ে যাবার কথা বললো সবাই। এ নিয়ে তো চিন্তা করে কোনো লাভ নেই দিদি, তোমাকে তো সব কথা বলেছি। আমার আর ফিরে যাবার কোনো পথ নেই। আজ হোক কাল হোক দল তো বন্ধ হবে। কাল সারা রাত নিজের কথা যতটা না ভেবেছি, তোর কথা তার চেয়ে বেশি মনে হচ্ছে। আমাকে তোমার সাথে নেবে না দিদি? সেটা হচ্ছে ভাবিনি তা নয়, কিন্তু তোর এই দিদির পথটা হচ্ছে খুব একটা মসৃণ নারী। বলতে পারিস এই জ্যোৎস্না রানীর যত দাপট
মঞ্চে, যাত্রা দলের ভেতরে। এর বাইরে তার অবস্থান তোর চেয়ে খুব বেশি একটা মসৃণ নয় রে। তবে আর কি, এসব নিয়ে আর চিন্তা করে তো কোনো লাভ নেই দিদি। যার কাছে একটু আশ্রয় ছিল সেও তো অনেক আগেই ত্যাগ করেছে। এখন সময়ের হাতে নিজেকে সঁপে দেওয়া ছাড়া আর তো কোনো পথ নেই দিদি। তোকে একটা কথা বলি, বলো। তুই চান্দুকে বিয়ে করে ফেল।